ওয়েলকাম টু আকাশবাণী। আবার চলে এসেছি এখন, এটা একটা ডেডিকেটেড ভিডিও। আজকে জানো, আজকে আমাদের এক্স প্লেয়ার, লেজেন্ডারি প্লেয়ার কৃষাণুদের মৃত্যুবার্ষিকী, তো সেই নিয়েই আজকের ভিডিওটা। তো সবাই জানো যে 2003 সালের আজকের দিনে কৃষাণুদেব মারা গেছিলেন মাল্টি অর্গান ফেলিওর, মানে ওরা এবং লাংসে একটা ইনফেকশন হয়েছিল, তো সেখান থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়ে উনি মারা যান। তো আজকে ওনার প্রায় 16তম মৃত্যুবার্ষিকী। তো সেই জন্য এই ভিডিওটা ওনাকে সম্মান প্রদর্শন করে আমরা শুরু করছি। প্রথমে এই ভিডিওটার প্রথমে ওনার সম্পর্কে কিছু কথা বলে নেব। আর আগেই যেমন বলেছি, খুব বেশি তথ্য নেই, কারণ জানো এক্স প্লেয়ারদের সেরমভাবে কোনো রেকর্ড রাখা হয় না এখানে, যেই জন্যই মিউজিয়াম করার কথা বলা হয়েছিল। তো যাই হোক, যেইটুকুনি আমাদের কাছে তথ্য আছে, যেইটুকুনি আমরা আগের জেনারেশন থেকে শুনে এসেছি, তো সেইটুকুনি আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। তো কৃষাণুদেব একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। উনি তো কী নামে পরিচিত ছিল সবাই জানো, তাও বলে দিচ্ছি, ভারতীয় মারাদোনা নামে। কারণ ওনার বা পা এত সুন্দর ছিল এবং এত স্কিলফুল একজন প্লেয়ার ছিলেন যে সেই সময় যারা খেলা দেখেছেন তাদের মুখে শোনা যে মানে এরকমও বলা হতো যে দইয়ের ওপর দিয়ে উনি ছুরি চালানোর মতো স্কিল করতেন, মানে এতটাই স্মুথ আর কি ছিল পায়ের কাজ। মানে তখনকার দিনে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবচেয়ে মানে কি বলা যায়, সবচেয়ে স্কিলফুল, মানে অন্যদের থেকে আর কি একটা অন্য ক্লাসে বিলং করতেন উনি। আর উনি সেরকম মানে অসাধারণ খেলতেন এবং উনি প্রচুর ক্লাবে খেলেছেন। উনি ওনার ফুটবল জীবন শুরু করেন হচ্ছে কলকাতা পুলিশ ক্লাব থেকে, মানে কলকাতা পুলিশের হয়ে উনি প্রথম ফুটবল মানে প্রফেশনাল ফুটবলে আসেন। তো তারপরে আস্তে আস্তে অনেক ক্লাবে খেলেছেন। তো কোন সালে কোন ক্লাবে খেলেছে সেটা তোমরা স্ক্রিনেও দেখে নাও, সাথে আমি বলেও দিচ্ছি। 1979-80 কলকাতা পুলিশে খেলেছে 2 বছর। তারপরে 1980 থেকে 1982 কলকাতা পোর্ট ট্রাস্টের হয়ে খেলেছে। 1982 থেকে 84 মোহনবাগানের হয়ে খেলে এবং 1985 থেকে 1991 পর্যন্ত খেলে হচ্ছে ইস্টবেঙ্গলে, এবং উনি ইস্টবেঙ্গল টিমের ক্যাপ্টেনও হয়েছিলেন একবার। তারপরে 1992-93 সালে উনি আবার মোহনবাগানে ফিরে যায় এবং 1994 সালে 1 বছরের জন্য উনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলেন। তারপরে উনি ওনার কেরিয়ার শেষ করেন 1995 থেকে 1997 সাল অবধি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হয়ে খেলে, এবং এই সময় ওনার সাথে ওনার সবচেয়ে ভালো বন্ধু বিকাশ পাজি উনিও কিন্তু ওই টিমেই ছিলেন, এবং দুজনে একসাথে মানে এরকমও বলা যায় যে দুজনে অন অ্যান্ড অফ ফিল্ড এত ভালো বন্ধু ছিল। মানে দুজন যখনই যেই টিমের হয়ে খেলতো একসাথে যদি নেমে যেত তাহলে আর বাকি কারো দিকে তাকাতে হতো না। মানে ওনাদের দুজনেরই মানে ফুটবল টেলিপাথি ছিল, ফুটবলিং টেলিপাথি বলে না, এনাদের দুজনের মধ্যে একটা সেরকম ফুটবলিং টেলিপাথি ছিল। তো এবার চলে আসি ওনার ন্যাশনাল কেরিয়ার সম্পর্কে বা ইন্টারন্যাশনাল কেরিয়ার সম্পর্কে। উনি ভারতীয় দলের হয়ে মোটামুটি 10টা মতো ম্যাচ খেলেছেন, তার মধ্যে 7টা গোল করেছেন এবং একটা হ্যাট্রিক ছিল। সেই হ্যাট্রিকটা করেছিল 1986 সালে মারডেকা টুর্নামেন্ট, যেটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও উনি এএফসি কাপ খেলেছেন, সাব কাপ খেলেছেন এবং প্রি অলিম্পিকে ইন্ডিয়ার হয়ে খেলেছেন, এবং 1992 সালে যে এএফসি কোয়ালিফায়ার ছিল তাতে কিন্তু উনি ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। সবকটা বড় টুর্নামেন্টেই যেগুলো ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল সেই সময় সবকটা টুর্নামেন্টেই উনি ছিলেন টিমে, আর উনি খেলেছিলেন ফার্স্ট টিম মেম্বার হয়ে। তো বুঝতেই পারছো যে উনি কতটা ভালো প্লেয়ার ছিলেন। মানে ইন্ডিয়া টিমের হয়েও খেলেছেন এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়তো চুটিয়ে খেলেছেন। তো উনি একটা ছোট ক্লাব থেকে খেলা শুরু করেছিলেন এবং ফুড কর্পোরেশনে এনে উনি ওনার ক্লাব জীবনের লাস্ট খেলেছিলেন। তো উনি যদি সত্যি মানে আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো কোচিংও করাতেন এবং ওনার হাতে প্রচুর প্লেয়ার তৈরি হতো। কৃষাণুদেব মারা যান 2003 সালের 20 মার্চ, এবং 24 মার্চ 2003 সালের একটি স্বনামধন্য বাংলা পত্রিকায় চিমা ওকেরির একটি বক্তব্য বেরোয়। তাতে চিমা ওকেরি বক্তব্য রেখেছিলেন যে আমি যে চিমা ওকেরি হয়েছি, আমি এত ভালো একজন স্ট্রাইকার তৈরি হয়েছি, এটার পেছনে কিন্তু পুরো কৃতিত্বটাই কৃষাণুদের। মানে চিমা ওকেরি কৃষাণুদেরকে নিজের দাদার মতো ভাবতো এবং উনি বলতো যে আমার স্ট্রাইকার হওয়ার পেছনে, ভালো প্লেয়ার হওয়ার পেছনে পুরো কৃতিত্বটাই কিন্তু উনি কৃষাণুদেরকেই দিয়েছিলেন। তো বুঝতেই পারছো যে উনি ভালো প্লেয়ারের সাথে সাথে একজন ভালো মানুষও ছিলেন, যে অন্য একজন প্লেয়ারকে ভালো করে তৈরি মানে মেন্টার করা, একটা বড় প্লেয়ারকে মেন্টার করে এত বড় প্লেয়ার গড়ে তোলা একটা, মানে এটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডারদেরই কাজ হয়, যে একখানা স্ট্রাইকারকে কনফিডেন্স দেওয়া, স্ট্রাইকারকে একটা বড় প্লেয়ার করে তোলা, এর পিছনে কিন্তু পুরোটাই অ্যাটাকিং মিডফিল্ডারদের হাতেই থাকে। তো সেই জায়গা থেকে বুঝতেই পারছো যে উনি কত ভালো একজন প্লেয়ার এবং মানুষ ছিলেন।
তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য, আমরা ওনার খেলা দেখতে পারিনি, কারণ তার আগেই উনি রিটায়ার করেছিলেন এবং খুব তাড়াতাড়ি মাত্র 41 বছর বয়সে উনি মারা যান। তো এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা দুঃখজনক ঘটনা। তো সেই জন্যই ওনাকে একটা ছোট্ট সম্মান জানিয়ে আমরা ভিডিওটা করছি। এবার চলে আসি মূল টপিকে। আজকে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছিল, ইন্ডিয়া ওমেন্স ভার্সেস বাংলাদেশ ওমেন্সের। তাতে ইন্ডিয়া 4-0 গোলে জেতে এবং প্রথম হাফেই ইন্ডিয়া 3 গোল দিয়ে দেয়। একটা দেয় হচ্ছে ডালিমা ছিব্বার আর দুটো দেয় হচ্ছে ইন্দুমতি। তারপরে সেকেন্ড হাফে 92 মিনিটের মাথায় গোল করে হচ্ছে মনীষা। তো ফার্স্ট হাফে ইন্ডিয়া পুরো ডমিনেটলি খেলেছে, মানে বাংলাদেশকে একদমই দাঁড়াতে দেয়নি এবং তার ফল হিসাবে 3টে গোল পায়। কিন্তু সেকেন্ড হাফে একটু মনে হচ্ছিল যে গোল পেয়ে যাওয়ার জন্য হয়তো একটু ওভার কনফিডেন্স হয়ে গেছে, কিছু ইজি চান্স মিস করে, চান্স মিস করেছে। কিন্তু তবে বাংলাদেশ কিন্তু অ্যাটাক করতে পারেনি, মানে বলা যায় পুরো ইন্ডিয়া অ্যাটাক করে গেছে। বাংলাদেশের হয়তো একটাও শট অন টার্গেট মানে ওই 70-75 মিনিটের মধ্যে বাংলাদেশ একবার অ্যাটাক করছিল, সেগুলো পৌঁছায়নি, সেই বলগুলো গোল অবধি পৌঁছায়নি। একদম লাস্টের দিকে প্রায় 88 কি 89 মিনিটের মাথায় বাংলাদেশের একটা ওপেন বল পেয়ে যেমন দৌড়াচ্ছিল, কিন্তু পেছন দিক থেকে ডালিমা ছিব্বারি এসে ডিফেন্স করে এবং বাকিটা তো অদিতি চৌহান গিয়ে বলটাকে গ্রিপ করে নেয়। তো কিন্তু সঞ্জু আজকে একটা বাজে ট্যাকেল করেছিল, তো সেটার জন্য ও হয়তো রেড কার্ড খেলেও খেতে পারত। ওটা রেড কার্ড অফেন্স ছিল, ওটা যদি রেফারি ঠিকঠাক দেখতে পেতো হয়তো ডাইরেক্ট রেড কার্ড দিয়ে দিত, কিন্তু রেফারি ওটা ইয়েলো কার্ড শো করে। তো যাই হোক, ডমিনেটলি খেলেছে মোটামুটি 3টে ম্যাচে টোটাল 11 আর 4 15টা গোল, মানে বিশাল ভালো পারফরমেন্স বলা যায়। কিন্তু ফাইনাল রয়েছে, ফাইনাল আছে 22 তারিখে। তো স্ক্রিনে তোমরা দেখে নাও কবে ফাইনাল আছে, কটা থেকে আছে সব কিছু। ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ হচ্ছে নেপাল, যেই নেপালের কাছে হিরো গোল্ড ক্লাবে ইন্ডিয়া 2-0 গোলে হেরেছিল। প্রতিশোধ তুলতে হবে, প্রতিশোধ নেপালের থেকে প্রতিশোধ তুলে এটা জিততে হবে সাফ কাপ। আর তার জন্য অবশ্যই সবাইকে খেলাটা দেখতে হবে। খেলাটা 22 তারিখে আছে দুপুর 2:45 থেকে, সেই ইউটিউবেই লাইভ দেখাবে। তো তোমরা যারা ইন্ডিয়া ওমেন্স টিমকে সাপোর্ট করতে চাও প্লিজ খেলাটা দেখো। আজকে আমাদের ফেসবুক পেজে ম্যাচের লিঙ্কটা শেয়ার করে দেওয়া হয়েছিল, তো পরের দিনও পেলে তো অবশ্যই শেয়ার করে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারো। আর একটা জিনিস কি দেখেছিস, প্রথম ম্যাচে 6 গোল, পরের ম্যাচে 5 গোল, তারপরে 4 গোল, ফাইনালে কি 3টে হবে? ফাইনালে তাহলে 3-0 প্রেডিকশন। এবার চলে আসি সবচেয়ে বড় খবর, যেটা হলো সুপার কাপ। তো সুপার কাপ, আই লিগ, এআইএফএফ, আই লিগের ক্লাবগুলোর জোট, এই 4টে এই মুহূর্তে ভারতের রাজনীতির থেকেও সবচেয়ে বড় টপিক। তো সেটা নিয়ে প্রচুর ডামাডোল চলছে এবং আমরা প্রচুর ভিডিও বানাচ্ছি। তো তারও আরেকটা সেই রকমই আরেক কিছু তথ্য তোমাদেরকে দেব, যেটা হলো কালকে আমরা আগের ভিডিওতে বলেছি যে কালকে 9টা আই লিগের যে জোট হয়েছে তা সেই টিমগুলোর একটা মিটিং ছিল চেন্নাইতে। তো সেই মিটিংয়ে ইন্ডিয়ার ওই ক্লাবগুলো মিলে একটা রোড ম্যাপ তৈরি করেছিল। তো সেই রোড ম্যাপ কী হয়েছিল এবং ওই মিটিংয়ের বক্তব্য কী ছিল, তোমরা স্ক্রিনে দুটো চিঠি দেখো, একটা হচ্ছে গোকুলাম কেরালার চিঠি এবং একটা কোয়েস ইস্ট বেঙ্গলের চিঠি। যেই দুটো চিঠি মানে এরকম প্রত্যেকটা ক্লাবই ইন্ডিভিজুয়ালি চিঠি এআইএফকে দিয়েছে, কিন্তু প্রত্যেকের বক্তব্য সেম আছে। তো সেই চিঠিগুলো ফরওয়ার্ড করেছে, আমরা যেহেতু দুটো পেয়েছি তো দুটোই তোমাদেরকে দেখালাম। এই চিঠিতে বলা হয়েছে যে আমরা এআইএফকে রিকোয়েস্ট করা হয়েছে, কুশল দাসকে চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে, মানে কুশল দাসকে লেটার হেডে করা হয়েছে। তাতে বলা হয়েছে যে আমরা সুপার কাপ একটা প্রেস্টিজিয়াস ট্রফি, সেটা খেলতে আমরা ইচ্ছুক, কিন্তু আমরা 18ই ফেব্রুয়ারি যেই চিঠিটা করেছিলাম যে ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ কী হতে চায়, সেটা নিয়ে আমরা একটা মিটিং চেয়েছিলাম এআইএফের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সাথে। তো আমরা সেই অনুরোধটাই আবার রাখছি, যাতে আমাদেরকে একটা টাইম দেওয়া হয়, আমাদের সাথে আলোচনায় বসা হয়। প্রফুল প্যাটেল যেন আমাদের সাথে আলোচনায় বসেন এবং তার বক্তব্য রাখেন এবং আমাদের বক্তব্যটা আমরা তার কাছে পেশ করতে পারি, এটাই তারা রিকোয়েস্ট করেছেন। এবং তার সাথে বলেছেন যে আমাদের কথা যদি শোনা হয় তাহলে আমরা অবশ্যই এই টুর্নামেন্টটা খেলবো। যারা ডাইরেক্ট কোয়ালিফাই করেছে, মানে টপ 6টা টিম, তারা তো এমনিই খেলবে রাউন্ড অফ 16 থেকে, কিন্তু যারা কোয়ালিফায়ার খেলবে, যেরকম গোকুলাম কেরালা এফসি, তার তোমরা নিচের দিকে দেখবে চিঠিটার লেখা রয়েছে যে আমরা কোয়ালিফায়ার থেকেই খেলতে চাই, মানে ওনারা এটাও বোঝাতে চাইছেন যে আমরা খেলতে ইচ্ছুক, কিন্তু নতুন করে রিশিডিউল করতে হবে। মানে যেই ম্যাচগুলো ধরো কোয়ালিফায়ার হয়ে গেছে বা যারা ওয়াক ওভার পেয়ে গেছে, সেইগুলোকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না, নতুন করে শিডিউল তৈরি করতে হবে এবং নতুন করে কোয়ালিফায়ার থেকে খেলা শুরু করতে হবে। কিন্তু সবার আগে 18ই ফেব্রুয়ারি যেই চিঠিটা করা হয়েছিল, সেই চিঠিটার প্রত্যুত্তরে
যে সময় চাওয়া হয়েছিল এবং ওনাদের সাথে মিটিংয়ে বসার কথা বলা হয়েছিল, সেইটা কিন্তু ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মানে সেটারই রিপ্লাই চাই আর কি। এতদিন হয়ে গেছে, ভাবো 18 ফেব্রুয়ারি, অনেক দিন, প্রায় এক মাস তো হয়ে গেছে, আজকে 20 তারিখ, 1 মাস হয়ে গেছে, তো এখনো কোনো রিপ্লাই নেই। তোমাদের আগেও যেটা বলি, যেটা বেসিক কাটসি হয়, যে মিটিং নয় পরে ঠিক করা যাবে, একটা রিপ্লাই তো দিতে হয়। মানে আর 9 জন মিলে, 9 জন দেশের ফার্স্ট ডিভিশন ক্লাব মিলে তোমাকে একটা চিঠি পাঠাচ্ছে, সেটা তো রিপ্লাই অন্তত করতে হয়। এটুকুনি বেসিক কাটসিও মানে আইএফএফ এর নেই। তো সেটাই ওরা রিকোয়েস্ট করেছে, এবং তার সাথে এই চিঠির সাথে আরেকটা জিনিস ফরওয়ার্ড করেছে, যে ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ কী হতে, মানে কি হওয়া উচিত, বা এই ক্লাবগুলো কি চাইছে। তো সেটাই ওরা এআইএফকে জানিয়েছেন, এবং কি কি বিষয় বলেছেন সেটা অল্প করে আমি বলে দিচ্ছি, তার সাথে সেটা তোমরা স্ক্রিনেও দেখে নাও। প্রথমটা বলেছেন হচ্ছে আই লিগ সম্পর্কে বলছে যে আই লিগ শুরু হয়েছে অনেক দিন ধরে, এবং আই লিগটাই চলে আসছে। তো আই লিগকে কিছুদিন আগেই 2018 সালে আই লিগ বেস্ট ইমার্জিং টুর্নামেন্ট হিসাবে সিলভার মেডেল পায় ফিফার তরফ থেকে। তো এইটাকেই ওরা কোট করেছেন, যে যেখানে একটা টুর্নামেন্ট ফিফার তরফ থেকে বেস্ট ইমার্জিং টুর্নামেন্টের মধ্যে সেকেন্ড হচ্ছে, তো সেই লিগটাকে কেন নষ্ট করে দেওয়া হবে, বা লিগটাকে কেন বন্ধ করে দেওয়া হবে, বা কেন গুরুত্ব দেওয়া হবে না, এইটা একটা পয়েন্ট। তারপরে আইএসএল নিয়ে বলেছে। তো আইএসএল 2014 থেকে শুরু হয়েছে, তারপর থেকে চলে আসছে যেরকমভাবে, কিন্তু আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি ফিস যেটা রয়েছে সেটা খুব বেশি রয়েছে, এবং আইএসএল এর টিমগুলোর যারা মালিক রয়েছে তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু সত্যি লসে রান করছি। সেটা পার্থ জিন্দাল বিএফসির যে মালিক আছেন তিনিও কিন্তু বলেছেন যে আমরা যেই পরিমাণ টাকা ইনভেস্ট করি সেই পরিমাণ টাকা কিন্তু আমরা প্রফিট করতে পারি না। তো সেইটা নিয়ে ওনাদের একটা বক্তব্য আছে। এরপরে ওরা যেটা বলেছে সেটা হচ্ছে আইএসএল আই লিগ মার্জার নিয়ে যেটা বলে আইএসএল কি থাকবে, কি আই লিগ থাকবে, সেটা কোনো ব্যাপার না। আইএসএলও নাম উঠিয়ে দেওয়া হোক, আই লিগও নাম উঠিয়ে দাও, দিয়ে করা হোক ইন্ডিয়ান ফুটবল লিগ আইএফএল। তো সেইটার জন্য ওনারা বলছে 20টা টিম নিয়ে করা হোক, 10টা টিম আইএসএল এর এবং 10টা টিম আই লিগের, তাতে প্রমোশনও থাকবে, রেলিগেশনও থাকবে। লাস্টে তাতে ওরা মানে অ্যাডভাইস দিচ্ছেন যে লাস্টের 2টো টিমকে রেলিগেট করা হোক, এবং সেকেন্ড ডিভিশন থেকে যেই 2টো টিম প্রমোট হবে সেই 2টো টিমকে আবার পরের বছর যোগদান করা হবে, মানে এইভাবে যেন করা হয়। এইটা একটা ওরা বলেছে যে পুরো টুর্নামেন্টটা যেন 9 মাস ধরে চলে, যাতে প্লেয়ারদের ওভারঅল ডেভেলপমেন্ট হয়। যে কোনো মানে ডেভেলপড নেশনে, মানে ডেভেলপড ফুটবলিং নেশনে দেখবে 9 মাস 9 মাস 10 মাস ধরে টুর্নামেন্ট চলেই। তো সেরকমই চাইছে যে প্লেয়াররা যেন কোনো সময় বসে না থাকে, পুরো সিজনটাই যেন প্লেয়াররা খেলতে পারে, 9 মাস ধরে যেন পুরো খেলতে পারে, সেটাই চেয়েছেন এখানে এএফএফ এর কাছে। এবং তার সাথে জানানো হয়েছে প্রত্যেক সপ্তাহে ম্যাচ হবে, এবং প্রত্যেকটা ম্যাচ ইউরোপের মতো উইকেন্ডে হবে। যেরকম ইউরোপে ম্যাক্সিমাম ম্যাচ শুক্রবার, শনিবার, রবিবার করে হয়, সেরকম করা হবে, যাতে প্রচুর করে লোক, বেশি করে লোক মাঠে আসতে পারে। করলে আর কি টুর্নামেন্টের রেভিনিউটাও অনেকটা উঠবে, কারণ উইকেন্ডে হলে শুক্র, শনি, রবিবারে যদি হয়, আর টাইমিং যদি সেরকমভাবে সেট করা হয়, তাহলে প্রচুর লোক মাঠে খেলা দেখতে যেতে পারবে। যেমন আই লিগের সময় দেখেছো 2টোর সময় খেলা দিয়েছে, উইকডেজে 2টোর সময় খেলা, তো অবশ্যই কারো পক্ষে সেখানে যাওয়া সম্ভব না, তবুও সেখানে আমাদের এখানে 10,000, 12,000, 14,000 লোক গেছে। তাছাড়াও বলেছে যে ইউথ ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে, বিদেশির সংখ্যা কমাতে হবে, মিনিমাম 4টে করে বিদেশি একটা টিমে রাখা যাবে, মানে খেলাতে পারবে। কিন্তু এফসিরও রুল, এফসি কাপ বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ যদি খেলতে যায়, ওখানে কিন্তু 4টে বিদেশি খেলাতে পারবে, ওখানে 5টা খেলানো যাবে না। আর একটা পয়েন্ট ওরা দেখিয়েছে, যেটা হচ্ছে যে স্টেটের টিম হবে ওই স্টেটের প্লেয়ারকে গুরুত্ব দিতে হবে, এবং ওই স্টেটের ম্যাক্সিমাম প্লেয়ারকে তোমার টিমে সাইন করা দেবে। তার জন্য একটা মিনিমাম নাম্বারও করে দিতে পারে, যেটা ধরো 5টা কি 6টা হোক এরকম। তো এইগুলো মোটামুটি রেখেছে, এবং এই টাকার যেই হিউজ পরিমাণটা, যেটা আইএসএল এর ক্ষেত্রে 15 কোটি করে দিতে হয়, তো সেইটাকে বলেছে না, ওটা ওরকম রাখা যাবে না। যেই এই ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা হবে, তাতে যেই 20টা টিম খেলবে প্রত্যেকে 2 কোটি টাকা দেবে, 2 কোটি টাকা ডিপোজিট করবে, এবং সেটা ফুটবলের ডেভেলপমেন্ট, তার সাথে ওই টাকা দিয়ে এআইএফএফ ওর যা ডেভেলপমেন্ট করা আছে তা করবে। এইগুলো নিয়ে ওরা যেই মানে রোড ম্যাপটা ওরা নিজেদের মতো 9টা ক্লাব বলে বসে ডিসিশন নিয়েছে, আলোচনা করেছে। এই চিঠিগুলো যেটা তোমরা দেখলে, তার সাথে এই 9টা পয়েন্ট, মানে এইগুলো কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এআইএফএফকে। তো এখন দেখার বিষয় যে এআইএফএফ এই তথ্যে, মানে এই প্রস্তাবে সাড়া দেয় কিনা, বা এদের সাথে আলোচনায় বসে কিনা, সেটাই দেখার। তো দেখা যাক। মিটিং তো পরের কথা, আগে সাড়াটা তো দিক, রিপ্লাইটা তো দিক, সেটাই হলো প্রথম কথা। রিপ্লাইটা দিক, যদি সাড়া না দেয় তাহলে কিন্তু কেউ সুপার কাপ খেলবে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ সুপার কাপ খেলবে প্রত্যেকে বলেছে, কিন্তু তার আগে তারা চেয়েছে যে চিঠির উত্তর আমরা চাই এবং আলোচনায় বসতে চাই, সেটাই কিন্তু মেন। যদি কোনোভাবে তারা
সাড়া না দেয় বা চিঠির কোনো উত্তর না দেয়, তাহলে কিন্তু সুপার কাপ না খেলার সম্ভাবনাই এই টিমগুলোর বেশি। আর এআইএফএফ কে তো দেখতেই পাচ্ছ, কোথায় একটা আলোচনা সভা বসাক বা অন্তত রিপ্লাই করে বলুক ঠিক আছে আলোচনা হবে, আগে টুর্নামেন্টটা হয়ে যাক, সেই সব না করে উল্টো কাজ করছে। ঠিক যেটা আগের ভিডিওতেও তোমাদের বলেছি, ঠিক উল্টো কাজ করছে, সেকেন্ড ডিভিশন টিমদের ইনভাইট করছে এখানে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এরকম যা যা তথ্য পাবো তোমাদেরকে জানাতে থাকবো। আর এখনো অবধি এই অবধি তো খবর আমাদের কাছে আছে, তাই তোমাদেরকে জানালাম। তো যদি আমাদের খবরগুলো ভালো লাগে বা আমরা যেগুলো বলছি সেগুলো যদি তোমাদের মনে হয় যে ঠিক, তাহলে পরে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যদি মনে হয় কিছু ভুল বলছি বা খারাপ বলছি, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। হ্যাঁ, আর তোমাদের বক্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ এটা আমাদের সাধারণ ফ্যানদেরই মানে কমেন্টগুলো বেশি এখানে মানে প্রয়োজনীয় আর কি। মানে এখানে বুঝতে হবে যে ফ্যানরা কি চায়, মানে যেটা ইন্ডিয়ান ফুটবলে কোনোদিনই দেখা হয় না, ফ্যানরা কি চায় সেটাই কিন্তু মেন ফুটবল। সেটাই, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান বা ইন্ডিয়ান ফুটবল কিন্তু পুরোটাই ফ্যান ওরিয়েন্টেড, মানে সাপোর্টার ওরিয়েন্টেড। মানে ইস্টবেঙ্গল মোহনবাগান যতটা, পুরোটাই কিন্তু সাপোর্টার জন্য, সাপোর্টার ছাড়া কিন্তু ওরা একটুও কিচ্ছু না। তো এইটা কিন্তু প্রত্যেক সাপোর্টারকেই ভাবা উচিত এবং ক্লাবগুলোরও ভাবা উচিত। তো যাই হোক, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাকিটাও বলবে। আর বেল আইকনটা টিং টং করে দিও, যদিও মাঝে মাঝে নোটিফিকেশন যায় না। আর আজকে প্রথমবারই নতুন মাইকে বলি, এখনের জন্য টাটা।